হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এই ভিডিওতে ডিসকাস করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম যে পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড বা যাকে দ্য অ্যাংলো স্যাকশন পিরিয়ডও বলা হয়, সেটা নিয়ে। তো এর যে টাইম পিরিয়ড সেটা 450 থেকে 1050 অবধি। তো সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব এবং এই ভিডিওটিতে যে পিডিএফটি দেওয়া হয়েছে, মানে যেই নোটটুকু আলোচনা করা হয়েছে, সেটা যদি তোমরা পেতে চাও তবে ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেটাতে ক্লিক করে তোমরা মেসেজ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো অ্যাংলো স্যাকশন লিটারেচার বলতে গেলে, তো দ্য অ্যাংলো স্যাকশন পোয়েট্রি ইউজ টু বি সাং বাই এ স্কপ বা মিনস্ট্রেল, মানে যাকে আমরা বাংলায় বলি চারণ কবি। সেই সময় কোনো লিখিত পেপার বা পেন এ সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল না। তো যা কিছুই ছিল সব ওই কবিতার মতন শুনে শুনে মনে রাখা হতো। এবং সমস্ত চারণ কবি, মানে এই যে স্কপরা ছিল, তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত, গান শোনাতো, রাজাদের সভায় যেত, গান শোনাতো। তো এইভাবেই সেই সময়ের কবিতাগুলি একে অপরের মুখে শুনে শুনে এতদিন অবধি তারপর লিখিত হয়েছে এবং সেগুলি আমরা এখন পড়ছি। তো দেয়ার ওয়ার 4 মেজর ম্যানাস্ক্রিপ্টস। তো সেই সময় যেটুকু নথি আছে সেগুলো এই 4টি পুঁথি বা ম্যানাস্ক্রিপ্টের মধ্যেই রয়েছে। তো প্রথমটি হলো জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট, এটাকে আবার ক্যাডমিয়ান্স ম্যানাস্ক্রিপ্টও বলা হয়। সেকেন্ড রয়েছে ভার্সিলি বুক, থার্ড রয়েছে এক্সটার বুক, ইট ওয়াজ ফাউন্ড ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ ইংল্যান্ড। আর ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে কটন ম্যানাস্ক্রিপ্ট, এটাকে বেউলফ ম্যানাস্ক্রিপ্টও বলা হয়, কারণ এর মধ্যে যে বেউলফ নামে হয়তো তোমরা শুনেছ, এটা হচ্ছে ইংরেজি লিটারেচারের সবথেকে আর্লিয়েস্ট এবং গ্রেটেস্ট এপিক, সেটা এই কটন ম্যানাস্ক্রিপ্টেই পাওয়া যায়, তাই এটাকে বেউলফ ম্যানাস্ক্রিপ্টও বলা হয়। তো এখন যেটা আলোচ্য বিষয়, এই বেউলফ, যেটা কিনা আর্লিয়েস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট এপিক অফ ইংলিশ লিটারেচার। তো এর গল্পটা যদি ছোটো করেও বলতে চেষ্টা করি তো অনেকটাই বড় হয়ে যায়। তো ছোট ছোট আমি ক্ষুদ্র ক্ষুদ্র লাইনের মধ্যে দিয়ে, মানে ওয়ান লাইনার হিসেবে আমি নোটস এখানে দিয়ে রেখেছি, যাতে একবার গল্পটি পড়ার পরে এই নোটসগুলি পড়লেই এনাফ হয়ে যায়। তো এখানে যে রাজ্যের কথা বলা হয়েছে স্পিয়ার ডেন্স নামে, এই গল্পটি শুরুই হয় একটি গল্প তো নয়, কবিতা, তো এপিক বলা চলে, তো মহাকাব্য যাকে বলে। তো এই কাব্যটি শুরু হয় একটি প্রোলগ দিয়ে। তো সেই প্রোলগের সাথে এই বেউলফ যে মেন স্টোরি, তার সাথে যোগসাধন খুব একটা নেই। প্রোলগ মানেই মুখবন্ধ যাকে বলা যায়। তো সেই প্রোলগটা একটু আলোচনা করাই যাক। তো স্পিয়ার ডেন্স নামে একটি রাজ্য ছিল এবং সেখানকার রাজা কিং যে ছিলেন তিনি ছিলেন স্কাইলিট, এবং সেই রাজ্য অনেকদিন রাজা ছাড়া ছিলেন, মানে সেই রাজ্যে কোনো রাজা ছিলেন না। তো ভাগ্যচক্রে কিং স্কাইলিট ছোট একটি শিশু সন্তান হিসেবে একটি জাহাজে, যেখানে কোনো সেলার ছিল না, সেই জাহাজে ভেসে আসেন এই স্পিয়ার ডেন্স নামে রাজ্যে। তারপরে তিনি খুব সুন্দর শাসন করেন বেশ কিছু বছর, এবং তার একজন সন্তান হয় বেউলফ। তিনি যখন শাসন করা শুরু করে তখন তার বাবা ভাগ্যানুক্রমে মারা যান। তো এটুকুই এখানে প্রোলগে বলা হয়েছে। এবং এই রাজা স্কাইলিট, মানে কিং স্কাইলিটেরই বংশধর রদগার, যে কিনা সেই সাগর পাড়ে, মানে সমুদ্রের পাশে একটি বড় একটা হল বানিয়েছিল হেরট, মানে আমোদ প্রমোদের জন্য। এবং তার যে ওয়াইফ ছিলেন কুইন উইলডু। এর সম্পর্কে অল্পটুকুই জানা যায়। তো যাই হোক, তো এই যে হেরট নামে যে হলটি বললাম, একে কেন্দ্র করেই মূল গল্পটি। তো এই রাজার হলে যখন সবাই একদিন আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, তখন হঠাৎ একদিন একটি বড় মনস্টার যার নাম গ্রেন্ডেল সেই হলটি আক্রমণ করে, এবং প্রায় 12 বছর প্রত্যেকটি শীতকালে এই মনস্টার তার তাণ্ডব চালিয়ে যায়, মানে এই গ্রেন্ডেল। এবং সেখানে স্পিয়ার ডেন্সের অধিবাসীরা মানে ভীষণভাবে ভয়ার্ত হয়ে থাকতো, এবং সমস্ত জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যে এই গ্রেন্ডেল কীভাবে এই স্পিয়ার ডেন্সের ওপর অত্যাচার চালাচ্ছে এবং মানুষকে খেয়ে নিচ্ছে। তো কোনো ক্রমে এই কথা গিটস নামে একটি রাজ্য, সেখানে গিয়ে পৌঁছায়। সেখানকার রাজা ছিলেন হাইগেলাক, এবং সেখানেই সেই রাজপ্রাসাদেই থাকতেন বেউলফ, যিনি কিনা সেই হাইগেলাক নামক কিংয়ের একজন রিলেটিভ। মানে হাইগেলাক হচ্ছেন এই বেউলফ যিনি হিরো, তার আঙ্কেল। তো বেউলফের যে বাবা ছিলেন, বেউলফস ফাদার, তিনি ডেন্স, মানে যে স্পিয়ার ডেন্সের যে অধিবাসী তাদের বন্ধু ছিলেন। সেই সূত্রে তাদেরকে সেভ করার জন্য বেউলফ সেই সাগর পাড়ে 14 জন তার সাথী নিয়ে, বেউলফ টুক 14 কম্পেনিয়ন্স উইথ হিম, এবং তিনি সেই গ্রেন্ডেলের সাথে ফাইট করার জন্য সেই রাজ্যে যান। এবং সেখানে যাওয়ার পর তাকে খুব সুন্দরভাবে স্বাগতম জানানো হয়। এই যে রানীর নাম আমরা শুনলাম,
কুইন উইলডো, রদগারের ওয়াইফ, রাজা রদগারের ওয়াইফ, তিনি তাকে ভীষণভাবে স্বাগত জানান এবং বেউল তার সাথী সঙ্গীতে নিয়ে সেই রাতটা সেই হেরট হলেই কাটাবেন বলে জানান কিংকে। এবং সেই রাতে আবার সেই গ্রেন্ডেল আসেন এবং এসে দেখে এতজন লোক তার সামনে, অনেক খাবার। গ্রেন্ডেল তো মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু বেউলফ যে হিরো, সে কিনা ভীষণভাবে রেডি তার সাথে ফাইট করার জন্য, কারণ সে অলরেডি নিকার্স, ওয়ালরুশেস এদের সাথে ফাইট করে করে বীরত্ব অর্জন করে নিয়েছে। তো সে রাজাকে ভরসা রাখতে বলেছিল তার উপর যে সে এই যুদ্ধ জিতবেই। তো সেই হলে বিশাল রকম একটা ফাইট হয় এবং যুদ্ধ শেষে গ্রেন্ডেল যে মনস্টার, তার বৃহৎ যে হাত, একটা হাত ছিঁড়ে নিয়ে নেয়। কে নিয়ে নেয়? আমাদের হিরো বেউলফ। এবং গ্রেন্ডেল সেই ব্যথার চোটে সেখান থেকে ছুটে পালায় এবং তার যে জায়গা, তার যে বাড়ি বা আশ্রয়স্থল, সেটা হচ্ছে সমুদ্রের নিচে। মনস্টারদের এরকমই থাকার জায়গা, আমরা সবাই জানি, অদ্ভুত অদ্ভুত সমস্ত জায়গা। তো সমুদ্রতলে সে ঝাঁপিয়ে পড়ে, সে জানে তার মরণ আসন্ন। আর বেউলফ ভীষণ গর্ব ভরে সেই হাত সবাইকে দেখায় এবং পরদিন রাজার যে সিংহাসন, থ্রোন, তার উপরে সেই হাতটি ঝুলিয়ে রাখা হয় এবং সবাই সেখানে দেখতে আসে এত বড় মনস্টার যে এত বছর ধরে তাদের ওপর অত্যাচার চালিয়েছে। এই বেউলফ, এই মহান হিরো, তাদেরকে সেখান থেকে বাঁচিয়েছে। এরপর বেউলফ তার সেদিন সবাই খুব আনন্দেই কাটালো এবং তারপর রাত যখন হলো তখন আবার একটা মুশকিল। সেই যে গ্রেন্ডেলের যে মা, তিনি, মনস্টার গ্রেন্ডেলের মা, তিনি আবার সেই হেরটের উপর আক্রমণ হানেন, কারণ তিনি এখন ভীষণভাবে ক্ষুব্ধ এবং তিনি সেই বদলা নিতে চান, তার ছেলের বদলা নিতে চান। তার মায়ের নাম হচ্ছে গিয়ে মেয়ারউইফ এবং তার আরও অনেক নাম আছে, সেটা এই নোটটি পড়লে তোমরা বুঝতে পারবে। তো সে এসে ভীষণভাবে হলে যাদেরকে পায় তাদেরকে মেরে টেরে প্রায় পালাতে যায় এবং রাজার একজন সহকর্মী ছিল, রাজার হয়ে কাজ করতো, তার নাম ছিল অ্যাশচের, তাকে নিয়ে সে পালিয়ে যায় এবং বেউলফও তো ছাড়ার লোক নয়, সেও তার পেছনে পেছনে ছুটে এবং তাদের যে আস্তানা সমুদ্রের নিচে সেখানে পাড়ি দেয় এবং সেখানে পৌঁছানো মাত্রই গ্রেন্ডেলের যে মাদার মেয়ারউইফ, সে তার উপর হামলে পড়ে এবং তাদের মধ্যে এক বিশাল ফাইট হয় অনেকক্ষণ ধরে। তখনই হঠাৎ ফাইট করতে করতে বেউলফের চোখ যায় একটি তরোয়ালের দিকে, একটা, সেটা দিয়ে সে মেয়ারউইফের গলায় আঘাত হানে এবং সে সেখানেই পড়ে যায়, লুটিয়ে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। এবং সেই ফাইট শেষ হওয়ার সাথে সাথেই বেউল পাশে দেখতে পায় যে গ্রেন্ডেল মনস্টার, সে কিনা শায়িত আছে, সেও মৃত, কারণ আগের দিনের আঘাত পেয়ে সে এখন মৃত। এবং তার তাকে দেখা মাত্রই তার ধর থেকে সেই তরোয়ালটা দিয়ে তার গলা আলাদা করে দেয় এবং সেই কাটা মাথা এবং তার হাতে যে তরোয়াল, সেটা নিয়ে সে আবার সমুদ্রের উপরে পাড়ি দেয় এবং সবাই যখন সমুদ্রের উপরে সে যখন উঠে আসে তখন যেন রক্ত একদম সমুদ্র ভেসে যায়। সবাই ভাবে যে তাদের হিরো হয়তো আর নেই, তাদের হিরো হয়তো আজকে এখানেই শেষ। তো কিন্তু আদতে এরকম হয়নি। দেখা যায় যে বেউলফ সেই কাটা মাথা এবং তরোয়ালের যে অংশ বিশেষ, সেটাকে নিয়ে সমুদ্রের উপরে উঠে আসে এবং সবাই ভীষণ খুশি হয়। তো এটা ছিল বেউলফের মূল যে কাহিনী সেটা। এরপর সেকেন্ড পার্টে বেউল প্রায় 50 বছর ধরে তার যে রাজ্য গেটস, যেটা আমরা আগে জেনেছিলাম, সেখানে প্রায় রাজত্ব করছে এবং ভীষণ খুশিভাবে তার যে নগরীর যে লোকজন, তারা ভীষণভাবে খুশি। তো সেই সময় তার রাজ্যের সামনে একটি পাহাড়ে একটি ড্র্যাগন বাস করতো এবং কোনোভাবে তার যে ট্রেজার, তার যে গুপ্তধন ছিল, সেখান থেকে কেউ একটি কাপ চুরি করে নিয়ে যায়, সোনার কাপ, যাই হোক, মানে মূল্যবান কাপ। তো সেই সময় সে ঘুমিয়েছিল, সেই স্লিপিং ড্রাগন, সে বিরক্ত হয়ে যায় এবং সে কাছের যে গ্রাম, যেটা কিনা এই বেউলফের গ্রাম, সেখানে আক্রমণ হানে। তো বেউলফ যখন তার সাথে ফাইট করতে যায় তখন সে অলরেডি ভীষণভাবে বৃদ্ধ। তার সঙ্গে সে উইগল্যাফ নামে একজন কম্প্যানিয়নকে নিয়েছিলেন, কিন্তু ফাইট করতে করতে বেউলফের এটা মনেই হয়ে গেছিলো যে এটাই হয়তো তার শেষ ফাইট, কারণ সে এই বৃদ্ধ শরীর তাকে আর দিচ্ছিল না। যদিও সেই ড্র্যাগনকে সে মেরে ফেলেছিল, কিন্তু সে যেহেতু একটা ফায়ার ড্র্যাগন ছিল, তার গা দিয়ে আগুন বেরোচ্ছিল, তাকে মারার সাথে সাথে সেই যে আগুনের মানে বিষাক্ত ধোঁয়া, সেটা বেউলফের লাংসে প্রবেশ করে এবং সেই বৃদ্ধ বেউলফ সেখানে মৃত্যুবরণ করে। এবং তার যে ফিউনারাল, তাকে যে শেষ বিদায় জানানো হয়, সেটাও খুব মহানভাবে জানানো হয়, সেটাও খুবই একটা গ্র্যান্ডিওরভাবে জানানো হয়। এরপর এই সময়কালের যে আরেকটি কবিতা রয়েছে সেটা হচ্ছে উইটস উইথ। এগুলো সবই আনঅ্যানিমাস রাইটার দ্বারা, মানে
এই সমস্ত যারা লেখা লিখেছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, যেহেতু এগুলো মুখে মুখেই চলে এসেছিলো বহু বছর অবধি। তো উইথস্পিথ হচ্ছে একটা ট্রাভেলার সং। উইথস্পিথ হচ্ছে একজন ওয়ান্ডারার, যে কিনা ভ্রাম্যমান, ঘুরে বেড়ায়। তো এই কবিতাটি মোটামুটি 143 লাইনে লিখিত। এটা পাওয়া যায় এক্সট্রার বুক, যেটা প্রথমেই বললাম যে 4টে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, তার মধ্যে এই এক্সট্রার বুকে এটা পাওয়া যায়। তো এই পোয়েমটি মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটি ভাগকে বলা হয় থুলাস। এর মূল থিম হচ্ছে গিয়ে ফোকাসেস অন ট্রাভেল, ফেম অ্যান্ড রিকাউন্টিং অফ লেজেন্ডারি হিরোস। এরকম ট্রাভেল, ফেম আর লিজেন্ডারি হিরোস এগুলোই অ্যাংলো সাকশন কবিতাগুলির মূল বিষয়বস্তু। দ্য পোয়েম ইজ এ রেকর্ড অফ স্কপস রোল ইন আর্লি জার্মানিক সোসাইটি। তো মানে সেই সময় মানে একজন স্কপ মানে চারণ কবির যে রোল, সে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়ায় এবং যেখানে লোকেরা সেই সমস্ত গল্প, গান, কবিতা ভালোবাসে, তারা সেগুলো শুনে খুশি হয়ে কিছু টাকা বা যা কিছু দেয় খুশি হয়ে, মানে তখন সেটা আস্তে আস্তে বোঝা যায় যে এই ধরনের যে স্কপ বা মিনস্ট্রেল এই সমস্ত একটা মানে উপার্জনের একটা দিকও হতে পারে, এই ধারণাটা আসতে শুরু করে, যদিও সেটা জীবিকা নির্বাহের জন্য খুবই স্বল্প। তো উইথস্পিথ হচ্ছে এই ধরনেরই একটি পোয়েম, যেটা কিনা একটা স্কপের জীবন কাহিনী, যে কিনা এক গ্রাম থেকে অন্য গ্রামে হ্যাপি স্কপ সে একটা, এবং অন্য গ্রামে ঘুরে বেড়ায়। তো তারপরে রয়েছে ডিওরস ল্যামেন্ট। এটা কিনা একদম উইথস্পিথের যে উইথস্পিথ পোয়েমটি, সেটার একদমই কন্ট্রাস্ট। এখানে যে ডিওর মানে যে পোয়েট রয়েছে, যে স্কপ রয়েছে, সে মোটেই একজন হ্যাপি স্কপ নয়। সে তার মনে সবসময় একটা ভয় যে তাকে রিপ্লেস করা হবে। তো তাকে, তার প্রভুকে বা যার আন্ডারে সে রয়েছে, কিং, তাকে সবসময় খুশি করতে হবে, এবং তার মনে একটা ভয় যে সে যদি এর থেকেও বেটার কোনো পোয়েট পেয়ে যায় তাহলে হয়তো তার জীবিকাটা হারাবে। তো এই ভয়টা এখানে রয়েছে। তো এটাও একটা অ্যাংলো সাকশন পোয়েম, যেহেতু বললাম এটা হ্যাপি স্কপের কবিতা নয়, তো এটা একটা এলিজি বা ডার্জ মানে দুঃখ গাথা, তার যে ল্যামেন্টেশন এখানে পাওয়া যায়। এটাতে মোটামুটি 42 লাইন্স রয়েছে এই কবিতাটিতে। থিম হচ্ছে এ ম্যান এসকেপ হিজ ফেট অ্যান্ড দাস ক্যান অনলি মিট ইট উইথ কারেজ, রিজলভ অ্যান্ড ফর্টিটিউড। যেটা বললাম তার ভাগ্যের পরিহাস, এটাই থিম এখানে। তো এই স্টোরি সেইভাবে খুব একটা দরকার নেই পড়ার, যদি মনে হয় তোমরা এখান থেকে একটু পড়ে নিতে পারো। তো লাস্ট টাইম ডিওর একটা কথা বলে যে নো ম্যাটার হাউ ডিপ অ্যান্ড সিরিয়াস এ পার্সন সাফারিং ইজ, ইট উইল শিওরলি পাস ওয়ান ডে। যে যতই জীবনে দুঃখ থাকুক না কেন, এটা একদিন শেষ হতে বাধ্য। মানে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটা তো আসা বাধ্যই। তো ডিওর ইজ আনহ্যাপি স্কপ, যেটা বললাম, আর সবসময় ওর চিফকে সন্তুষ্ট করা নিয়ে ভয় থাকে, ও ভাবে যে ওকে রিপ্লেস করা হবে। আর ডিওর কমফোর্টস হিম বাই রিকলিং আদার সাফারিংস মোর দ্যান হিমসেলফ। এরপরে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য সি ফেরার, 124 লাইনের এই কবিতা। ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম। এটা একটি রূপকধর্মী কবিতা। অ্যাজ দ্য স্পিকার সি ভয়েজ ইজ এ মেয়ার রিপ্রেজেন্টেশন অফ আ ম্যানস লাইফ অন আর্থ। এখানে যে স্পিকার রয়েছে তার যে সমুদ্র যাত্রা, সেটাই মানে মানুষের যে জীবনযাত্রা পৃথিবীতে, সেটাই এখানে দর্শায়। এর থিম হচ্ছে লোনলিনেস মানে একাকিত্ব। দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু 2 সেকশনস, দুটো ভাগে ভাগ করা হয়েছে পোয়েমকে। ফার্স্ট সেকশনটা যেটা আছে 1 থেকে 63 লাইন, সেটা টক্স অ্যাবাউট দ্য হার্ডশিপ ফেসড ডিউরিং দ্য জার্নি থ্রু আউট দ্য সি। মানে সমুদ্র যাত্রায় যে হার্ডশিপ রয়েছে, যে বিপদের সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়েই এই ফার্স্ট 63 লাইন্স। এবং সেকেন্ড যে পার্টি রয়েছে 64 থেকে 123 লাইন্স, এটা ডিল করে দ্য জয় অফ অ্যাকসেপ্টিং গডস উইল হুইচ এক্সিডস অল দ্য ওয়েলথ অ্যান্ড আর্থলি প্লেজার। মানে সে ভগবানের ইচ্ছেটাই কিনা মানে আমরা মেনে নিতে বাধ্য, তাই তো। এরপরে রয়েছে দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ অ্যান্ড ওয়ার্ল্ডের, দুটি কবিতা। তো ফাইট অ্যাট ফিন্সবার্গ এটা হচ্ছে একটা ওয়ার সং, যুদ্ধগাথা। এই ফ্র্যাগমেন্ট অফ 50 লাইন্স, এটার মাত্র 50 লাইনই এটা উদ্ধার সম্ভব হয়েছে। তো এখানে যেই ছোট্ট যে স্টোরিটি পাওয়া যায় সেটা হচ্ছে হ্যানেফ নামে একজন ওয়ারিয়ার, যে কিনা ফিন্স অ্যান্ড অ্যাগেনস্ট দ্য অ্যাটাক অফ ফিন অ্যান্ড হিজ আর্মি, মানে ফিন্স আর তার আর্মির বিরুদ্ধে এই হ্যানেফ যুদ্ধ করে। আর এই যুদ্ধটা প্রায় লাস্ট ফর 5 days আর এন্ড বিফোর উই লার্ন দ্য আউটকামস। মানে এই কবিতাটা সেখানেই শেষ হয়ে যায় এবং এর যে পরিণতি কী সেটা আমরা জানতে পারি না, এই যুদ্ধের পরিণতিটা আমরা জানতে পারি না। এরপরে রয়েছে যে ওয়ার্ল্ডের একটি কবিতা, এটাও দুটো অংশে লেখা। এটা একটা এপিক পোয়েম। এখানে ওয়ার্ল্ডিয়ার নামে একজন যোদ্ধা, তার ওয়াইফ হিলগান্ড, যে কিনা অ্যাটিলার একটা ট্রেজার নিয়ে পালাচ্ছিল এবং রাস্তায় তাদের একটা যুদ্ধ হয় এবং সেখান থেকে তারা তাদেরকে হারিয়ে কীভাবে এসকেপ করে সেটাই এখানে গল্প।
এরপরে আমরা জেনে নিতে পারি অ্যাংলো স্যাক্সন যে লাইফ সেটা কেমন ছিল, সেই সম্পর্কে কিছুটা ধারণা এখানে পাওয়া যেতে পারে। অ্যাংলো স্যাক্সন ডিনার 2 of 3 জার্মানিক ট্রাইবস, 3টে জার্মানিক ট্রাইবকে বোঝানো হয় অ্যাংলো স্যাক্সন বলতে। এখানে যদিও অ্যাংলো স্যাক্সন কথাটার মধ্যে অ্যাংলো আর স্যাক্সন এই দুটি ট্রাইবের বর্ণনাই পাওয়া যায়, কারণ আরেকটি যে ট্রাইব ছিল তারা শেষ পর্যন্ত বিতাড়িত হয়েছিল ইংল্যান্ড থেকে। তো মূল যে 3টি ট্রাইব ছিল সেটি ছিল জুটস, অ্যাঞ্জেলস অ্যান্ড স্যাক্সনস। In the mid of the 5th century, they left their homes on the shore of North Sea and the Baltic to conquer and colonize Britain. মোটামুটি 5th centuries থেকে 5th centuries দিকে তারা এই ব্রিটেন কঙ্কার করার জন্য, সেখানে সেই ব্রিটেনকে কলোনি বানানোর জন্য তারা এই ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেয়। দ্য লাইফ অফ অ্যাংলো সাকশন সামড আপ ইন অল দ্য লিটারেচার ইন 5 গ্রেট প্রিন্সিপালস। মানে অ্যাংলো সাকশন এই এদের যে লাইফ ছিল, তো এই ট্রাইবদের যে লাইফ ছিল সেখানে 5টা মোট প্রিন্সিপাল ছিল। প্রথম হচ্ছে দেয়ার লাভ ফর পার্সোনাল ফ্রিডম, দেয়ার রেসপন্সিভনেস অফ নেচার, দেয়ার রিলিজিয়ান, দেয়ার রিভারেন্স ফর ওম্যানহুড, দেয়ার স্ট্রাগল ফর গ্লোরি অ্যাজ আ রুলিং মোটিভ ইন এভরি নোবেল লাইফ। এতটুকুই। তো ফার্স্ট রেকর্ডেড স্পিচ হুইচ বিগিনস উইথ দ্য সংস উইথ অ্যান্ড ডিওর, এটা হচ্ছে প্রথম রেকর্ডেড স্পিচ ব্রড বাই অ্যাংলো সাকশন হোয়েন দে কঙ্কার ব্রিটেন। তো এই যে উইথ আর ডিওর এই কবিতাগুলি আমরা পাই, এগুলো রেকর্ড হয়ে যে আসে, এগুলো অ্যাংলো সাকশনই তাদের সাথে কিন্তু নিয়ে এসেছিলো ব্রিটেনে। দ্য অ্যাংলো সাকশন ল্যাঙ্গুয়েজ ফর্মস দ্য বেসিস অফ মডার্ন ইংলিশ। ওদের যে ভাষা ওগুলোই কিন্তু এই মডার্ন ইংলিশের বেস। আগে কিন্তু ইংরেজি ভাষা এখনকার মতন ছিল না, এটা আস্তে আস্তে উন্নত হয়েছে। তো এই অ্যাংলো সাকশনসদের হাত ধরেই কিন্তু এটা উন্নতিটা শুরু হয়। এভরি টাইপ হ্যাড ইটস কপ অর পোয়েট হু পুটস দ্য ডিডস of its hero into the expressive, এটা কপ না, এখানে হবে স্কপ, এক্সপ্রেসিভ ওয়ার্ডস দ্যাট কনস্টিটিউটস লিটারেচার। তো প্রত্যেকটি ট্রাইবেরই কিছু না কিছু স্কপ, মানে যে মিনস্ট্রেল যেটা বললাম, চারণ কবি রয়েছে, যারা সেই সময়ের যে হিরো বা যারা আছে তাদের গাথাগুলো, তাদের সাহিত্য বা কবিতা সেগুলোর মধ্যে দিয়ে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে। এরপরে হচ্ছে এই সময় যে খ্রিশ্চান রাইটার্স ছিল এই সময়ে অ্যাংলো সাকশন পিরিয়ডের, তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যাগান আর খ্রিশ্চান। প্যাগান বলতে পোয়েট্রি ইন দ্য ফর্ম অফ ওরাল সাগাস ব্রড বাই অ্যাংলো সাকশন, মানে অ্যাংলো সাকশনরা তাদের মুখে মুখে যে চলিত কবিতাগুলো ছিল সেগুলোকেই বোঝানো হয়েছে প্যাগান। আর খ্রিশ্চান বলতে রাইটিংস ডেভেলপড আন্ডার দ্য টিচিং অফ মংস আফটার দ্য ওল্ড প্যাগানস লিটারেচার ভ্যানিস্ট। মানে এই প্যাগান লিটারেচার যখন ধ্বংস হয়ে যায়, তারপরে যে রাইটিংগুলো ওই বিভিন্ন মনেস্ট্রির বা চার্চের মংসদের যারা মানে বলা হয় সেগুলো। এরপরে 2 গ্রেট স্কুলস অফ খ্রিশ্চান ইনফ্লুয়েন্স এখানে রয়েছে। আন্ডার দ্য লিডারশিপ অফ অগাস্টাইন কেম ফ্রম রোম অ্যান্ড স্প্রেড ইন দ্য সাউথ সেন্টার অফ ইউরোপ, স্পেশালি এসেক্স। আর আরেকটা হচ্ছে আন্ডার দ্য লিডারশিপ অফ সেন্টলি আইডেন কেম ফ্রম আয়ারল্যান্ড, একটা যেটা কিনা সাউথ অ্যান্ড সেন্ট্রাল ইউরোপে এসেছিলো, আর একটা আয়ারল্যান্ড থেকে এসেছিলো, এটা হচ্ছে সেন্টার অফ রিলিজিয়ান আর এডুকেশন অফ অল ওয়েস্টার্ন ইউরোপ। ইট ইজ কল্ড দ্য নর্দাম্ব্রিয়া স্কুল। এই যে সেকেন্ড যে স্কুল সেটাকে বলা হয় নর্দাম্ব্রিয়ান স্কুল। আর এখানে মনেস্ট্রি আর অ্যাবেজের দুটো খোঁজ পাওয়া যায়, দুটো নাম আছে, জ্যারো আর হুইটবি নামে। আর এখানকার এই সময়ে 3 গ্রেটেস্ট নেমস, মানে 3জন বিখ্যাত যে লেখকের নাম পাওয়া যায়, তাদের মধ্যে হয়েছে বেডি যেটাই বলি, বেডে, ক্যাডমিয়ান আর সিনেভলফ। তো এই বেডে যার সময়কাল ছিল 673 থেকে 735, ইনি একজন লেখক ছিলেন। ইনি অন্য আরেকটি নামে পরিচিত বিখ্যাত, সেটি হচ্ছে জেনারেলি কল্ড দ্য ভেনারেবল বেডে। ওনার যে লাস্ট ওয়ার্ক দ্য ট্রান্সলেশন অফ গসপেল অফ জন ইন্টু অ্যাংলো সাকশন আনফর্চুনেটলি লস্ট, এটা হারিয়ে গেছে। ওনার যে লাস্ট ওয়ার্ক আছে গসপেল অফ জন। আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে এক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, এটা হচ্ছে তার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক যেটা বলা চলে। এই রয়েছে এখানে রয়েছে এক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এরপর রয়েছে এভরি লার্ন পিলগ্রিম অফ রোম ওয়াজ কমিশন বাই বেডে টু ransack and archives to make copies of papal decrees, pope's order and the royal letters। মানে যাদের কাছেই যত পিলগ্রিম, মানে যত পিলগ্রিম বা তীর্থযাত্রী সেই সময় আসতো রোমে, তো সকলকে কিনা এই বেডে কিছু না কিছু ঘুষ দিত। তাদের কাছে যদি কোনো রয়্যাল লেটার্স পাওয়া যায় বা পোপের কোনো অর্ডার, যেগুলো সেই সময় পোপ স্পিচ যেগুলো হয় বেসিক্যালি, সেগুলো যদি কোনো আদেশ বা কথা পাওয়া যায়, সেগুলো কিনা ও রেকর্ড করতো, লিখতো তার লেখার মধ্যে।
তো এইভাবে বেডে কিনা তার লেখাগুলো লিখতো। অল দিস ওয়ার অ্যাডেড টু দ্য টেস্টিমনি অফ অ্যাবটস, হেড অফ দ্য মঙ্ক, who used to speak all these events from their personal knowledge. This tradition was repeated by the monasteries. It was the age of credulity, মানে মানুষ যা কিছু পায় তাই বিশ্বাস করে, মিরাকেলস, মানুষ মিরাকেলে বিশ্বাস করে এই সময়, were continually in men's minds. এগুলি মানুষের মাথায় সবসময় থাকতো যে যা কিছু হবে সবই বিশ্বাস করবে। এরপরে রয়েছে ক্যাডমিয়ান। ক্যাডমিয়ান ইজ দ্য ফার্স্ট পোয়েট উইথ আ ডেফিনিট নেম অ্যান্ড মেনশন অফ ডেট, মানে ইনি প্রথম পোয়েট যার একটা নির্দিষ্ট নাম ছিল, মানে নামের পরিচয় পাওয়া যায়, তার একটা নির্দিষ্ট পরিচয় পাওয়া যায় এবং তিনি কিনা তার লেখার মধ্যে প্রথম ডেট মেনশন করে। 7th সেঞ্চুরিসে তারা এনার উল্লেখ পাওয়া যায়। অলসো কল দ্য অ্যাংলো সাকশন মিল্টন, এনাকে অ্যাংলো সাকশন পিরিয়ডের মিল্টন বলা হয়। হি ওয়াজ আ লেম্যান, মানে উনি একজন সাধারণ মানুষ ছিলেন। ওয়ান নাইট হি ড্রিমড অ্যান্ড বিগান টু সিং এ ভার্স দ্যাট হি হ্যাড নেভার হার্ড বিফোর। তো উনি কিন্তু সাধারণ একটা লোক ছিল, অলস লোক, কোনো রকম কিছু কাজ করতো না। তো হঠাৎ একদিন উনি রাতে একটা ড্রিম দেখে এবং সেখান থেকে উনি বেশ কিছু ভার্স, মানে কবিতা বলা শুরু করে, যেটা কিনা কেউ আগে কখনো শোনেনি। মানে বলতে গেলে মোট কথায় স্বপ্নাদেশ পেয়ে উনি ওনার লেখা বা কবিতা বলা শুরু করে। অ্যাকর্ডিং টু বেডে, ক্যাডমিয়ান ট্রান্সফর্ম দ্য হোল কোর্স অফ বাইবেল ইন্টু ডিলাইটফুল পোয়েট্রি। আর বেডের মতানুসারে উনি যে হোল যে পোয়েট্রি আছে সেটাকে, মানে বাইবেল আছে সেটাকে পোয়েট্রি আকারে ট্রান্সফর্ম করে। গ্রেটেস্ট ওয়ার্ক হচ্ছে প্যারাফ্রেজ, এ স্টোরি অফ জেনেসিস, এক্সোডাস অ্যান্ড এ পার্ট অফ ড্যানিয়েল। আর আরেকটা ওয়ার্ক হচ্ছে, অ্যানাদার ওয়ার্ক হচ্ছে জুডিথ, দ্য ফাইট উইথ হোলোফার্নেস, এ স্যাভেজ ক্রুয়েল ভাইকিং। এখানে ভাইকিং কথার অর্থ হচ্ছে যে কি জলদস্যু। আরও আমরা ক্যাডমিয়ানের উল্লেখ পাই আমরা যে বেডের যে এক্লেজিস্টিক্যাল হিস্ট্রি যে বইটির উল্লেখ আমরা পেলাম, সেখানে কিন্তু ক্যাডমিয়ানের উল্লেখ আমরা পাই। এবং এই ক্যাডমিয়ানের যে রিমার্কেবল ওয়ার্ক সেটা হচ্ছে ক্যাডমিয়ানস হাইমেন। এরপরে রয়েছে সিনেউলফের পরিচয় পাওয়া যায় 8th সেঞ্চুরির দিকে। অনলি ওয়ান অফ দ্য আর্লি পোয়েটস হু সাইন্ড হিস ওয়ার্ক, উনি কিন্তু একমাত্র কবি প্রথম দিকে যিনি কিনা তার লেখাগুলিকে সাইন করতেন। আর ওনার যে সাইন্ড পোয়েমস যেগুলো পাওয়া যায় সে তার মধ্যে রয়েছে ক্রিস, জুলিয়ানা, গেটস, অ্যাপোস্টেলস, এলিন। আর আনসাইন্ড পোয়েমস যেগুলোকে ধরে নেওয়া হয়েছে মানে সিনেউলফেরই লেখা, সেগুলো হচ্ছে অ্যান্ড্রিয়াস দ্য ফোনিক্স, ওয়ান্ডারার, ড্রিম অফ দ্য রোড, ডিসেন্ট ইন্টু দ্য হেল, গুটল্যাক। আর এই যে ক্রিস্ট যে কবিতাটি আছে এটা একটা ডিডাকটিক পোয়েম, 3টে পার্ট রয়েছে। ফার্স্টে রয়েছে ন্যাটিভিটি, সেকেন্ডে রয়েছে দ্য অ্যাসেশন, থার্ডে রয়েছে ডুমসডে। আর এই পুরো পোয়েম জুড়ে রয়েছে ডিপ লাভ ফর ক্রিস্ট, রেভারেন্স ফর ভার্জিন মেরি, এগুলোই রয়েছে পুরো পোয়েম জুড়ে। ইট রিফ্লেক্টস দ্য স্পিরিট অফ আর্লি ল্যাটিন ক্রিশ্চিয়ানিটি, প্রথম দিকে যে ল্যাটিন ক্রিশ্চিয়ানিটি ছিল সেটাকেই এটা দর্শায়। আর অ্যান্ড্রিয়াস রেকর্ডস দ্য স্টোরি অফ সেন্ট অ্যান্ড্রিউ Christ in disguise. Andreas records the story of Saint Andrew, Christ in disguise, who crosses the sea to rescue his comrade Saint Matthew from cannibals. Eileen is about finding the true cross, original cross. Rhodes sends his mother Helen to Jerusalem in search of it. এরপর রয়েছে Doctrine of Northumbria Literature. When the Danes attacked the Northumbria, destroyed school, libraries, the Northumbrian literature perished. তো যখন ডেন্সরা অ্যাটাক করে নর্দাম্ব্রিয়াতে, এই সময় কিন্তু সাথে স্কুল, লাইব্রেরি এগুলোকে সব অ্যাটাক করে এবং নর্দাম্ব্রিয়ার লিটারেচার এটা ধ্বংস হয়ে যায়। এরপর যেগুলো আমরা পাই এখন, যে ট্রান্সলেশনগুলো পাই সেগুলো অ্যালফ্রেডের যে স্কলাররা ছিল অ্যালফ্রেডের আন্ডারে, তাদেরই মানে তাদের দ্বারা এগুলো সংগ্রহ করা হয়েছিল। তো এই অ্যালফ্রেড যিনি ছিলেন উনি 848 থেকে 901 অবধি ছিলেন। ইনি একজন কিং ছিলেন, ওয়েসেক্স নামক এক রাজ্যের কিং ছিলেন, ব্রিটেনের এক উল্লেখযোগ্য জায়গা। হু ড্রিভেন ব্যাক দ্য ডেন্স, ও ডেন্সদের সেখান থেকে ফিরে যেতে বাধ্য করেছিল। ট্রিটি অফ ওয়ান মেয়ার তার সময় হয়েছিল ওয়েডমেয়ার 878 সালে। আফটার দিস হি লেড ডাউন হিজ সোর্ড অ্যান্ড স্টার্টেড টু লার্ন, রিড অ্যান্ড রাইট ল্যাটিন। এই যুদ্ধের পর তিনি কিন্তু ল্যাটিন পড়া এবং লেখা শুরু করে। দ্য বিগিনিং অফ ইংলিশ প্রোজ রাইটিং আন্ডার আলফ্রেড, আর যে ইংলিশ প্রোজ রাইটিং যে লেখা শুরু হয় সেটা আলফ্রেডের সময় থেকেই শুরু হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাংলো সাকশন প্রোজ ওয়ার্ক, অ্যাংলো সাকশন ক্রনিকলস, কন্টিনিউড মোর দ্যান 2 decades। আর এটা হচ্ছে কি সব থেকে পুরনো, ওল্ডেস্ট হিস্টোরিক্যাল রেকর্ড। Every poor scholar, wanderer bringing a book or leaf of manuscript from the monasteries, মানে যে কোনো স্কলার যদি কোনো বই বা কোনো একটা পুঁথির একটা পাতাও নিয়ে আসে, তাকে কিনা অ্যালফ্রেডের কোর্টে একটা রিওয়ার্ড দেওয়া হতো। যেহেতু সেই সময় সমস্ত কিছু ধ্বংস হয়েছিল, তো যারাই এই সমস্ত কিছু পুরনো পুঁথি নিয়ে আসতো তাদেরকে কিন্তু সেই সময় অনেকভাবে
রিওয়ার্ড দেওয়া হতো, পুরস্কার দেওয়া হতো। আলফ্রেড অ্যান্ড হিজ স্কলার্স কপিড দ্য ফ্রেয়ার ফ্র্যাগমেন্টস ইন ওয়েস্ট ডায়ালেক্ট। তো সেই যে ওয়েসেক্সের যে চলতি ভাষা, সেখানকার যে আঞ্চলিক ভাষা ওয়েস্ট ডায়ালেক্ট, সেই ভাষাতে অ্যালফ্রেড আর তার যে স্কলার তারা এই যে সংগ্রহ করে যে সমস্ত নথি তারা পেয়েছিল সেগুলোকে কপি করতো তাদের ওয়েস্ট ডায়ালেক্টে। অ্যাসাইড ফ্রম এডুকেশনাল ওয়ার্ক, এই সমস্ত ওয়ার্কের পাশাপাশিও অ্যালফ্রেডস উড নো চিফলি অ্যাজ এ ট্রান্সলেটার। অ্যালফ্রেডকে একজন ট্রান্সলেটার হিসেবেও চেনা যায়। ওর প্রথম হিজ 4 ইম্পর্টেন্ট ট্রান্সলেশনস আর, তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ 4টি ট্রান্সলেশন হচ্ছে ওরোশিয়াস ইউনিভার্সাল হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, বেডেস হিস্ট্রি, পেপেস গ্রেগরি শেফার্ডস বুক, বৈথিয়াস কনসোলেশন অফ ফিলোসফি, ফিলোসফিক্যাল ওয়ার্ক অফ দ্য মিডল এজ, এগুলোই। তো অ্যাংলো সাকশন এজের বলতে গেলে আমরা এতটুকুই ব্যাখ্যা পাই, এর বেশি আমার মনে হয় না আর দরকার পড়বে। আশা করি তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করতে পারলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও, যাতে বাংলায় তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারে ভবিষ্যতে এবং তাদের নিজস্ব পড়াশোনায় অনেক হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।